যে সন্তানেরা বাবার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে তারা এখনো জানে না একজন বাবার ধৈর্য শেষ হয়ে গেলে তিনি কতটা কঠিন হতে পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর আমার ভেতরের মানুষটা যেন হঠাৎ বদলে যেতে শুরু করলো। এতদিন আমি সংসারের প্রতিটা মানুষকে বিশ্বাস করে এসেছি, কারো কথা সন্দেহ করিনি, কারো আচরণ নিয়ে প্রশ্ন তুলিনি। কিন্তু আজ থেকে সবকিছু বদলে যাবে। আমি আর শুধু একজন বাবা নই, আমি এমন একজন মানুষ যে নিজের পরিবারকে নতুন করে চিনতে চায়। পরদিন সকালটা অন্য দিনের মতো শুরু হলো। ভোরে ঘুম ভেঙে গেল, আমি বিছানা ছেড়ে উঠলাম না। ইচ্ছে করে কিছুক্ষণ শুয়ে রইলাম। আমি জানতে চেয়েছিলাম আমার ঘুম ভাঙার আগ পর্যন্ত এই বাড়িতে কি ধরনের কথা হয়। কিছুক্ষণ পর করিডোর দিয়ে পায়ের শব্দ ভেসে এলো। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। বাইরে থেকে লিমার গলা শোনা গেল। ইয়াসিন আব্বুর সঙ্গে আজকে আবার জমির ব্যাপারে কথা বলো। গতকাল উনি নিজেই বিষয়টা তুলেছিলেন, এর মানে উনি এখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। ইয়াসিন নিচু গলায় উত্তর দিল, তাড়াহুড়া করো না, বেশি চাপ দিলে উনি সন্দেহ করতে পারেন। ধীরে ধীরে সব হবে। তানিয়ার কণ্ঠ শুনতে পেলাম, আমি আজ দুপুরে আসবো, আমি মায়ের কথা তুলবো। বাবা এখনো মায়ের স্মৃতির ব্যাপারে খুব দুর্বল, ওই বিষয়টা বললেই উনি নরম হয়ে যায়। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। এত বছর ধরে আমি ভেবেছিলাম ওরা যখন মায়ের কথা বলে তখন সত্যিই তাকে মনে করে। আজ বুঝলাম সেটাও ছিল পরিকল্পনার অংশ। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মুখ ধুয়ে বাইরে বেরোতেই তিনজনে এমন ভাবে আমার দিকে তাকালো যেন কিছুই হয়নি। লিমা হাসি মুখে বলল, আব্বু আজ আপনার জন্য সুজির হালুয়া বানিয়েছি, আপনার তো এটা খুব পছন্দ। আমি হাসলাম, ধন্যবাদ মা। আমার সেই হাসির আড়ালে কি চলছে সেটা ওরা বুঝতেই পারলো না। নাস্তা শেষ করে আমি বললাম, আমি একটু বাহিরে যাচ্ছি। ইয়াসিন জিজ্ঞেস করলো, কোথায় বাবা? পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে। আমি গেলে হয় না? না বাবা, অনেক দিনের ব্যক্তিগত কথা আছে। সে আর কিছু বলল না, কিন্তু তার চোখে আমি অদ্ভুত একটা অস্বস্তি দেখতে পেলাম। আমি সরাসরি অ্যাডভোকেট হাবিবুর রহমানের চেম্বারে গেলাম। তিনি আমাকে দেখে উঠে দাঁড়ালেন। করিম ভাই, আপনার কণ্ঠ শুনে বুঝছিলাম বড় কোনো সমস্যা হয়েছে। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর রুবিনার দেওয়া সেই রেকর্ডিংটা তাকে শুনিয়ে দিলাম। পুরো রেকর্ডিং শোনার পর তিনি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি জীবনে অনেক পরিবারের মামলা দেখেছি, কিন্তু নিজের সন্তানকে নিয়ে এমন পরিকল্পনা খুব কমই শুনেছি। আমি শান্ত গলায় বললাম, আমি কোনো ঝগড়া চাই না, শুধু আমার স্ত্রী যে সম্পদ রেখে গেছে, আমার সারা জীবনের কষ্টের উপার্জন, সেটা যেন ভুল মানুষের হাতে না যায়। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, প্রথম কাজ হলো আপনার সব ব্যাংক হিসাব, জমির কাগজপত্র, বিনিয়োগ সবকিছু নিরাপত্তা বাড়াতে হবে। আর কাউকে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না। আমি মাথা নাড়লাম। আর একটা কথা, তিনি বললেন, আপনি যদি চান নতুন করে একটা উইল তৈরি করতে পারেন, তবে সেটা কাউকে জানাবেন না। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। আমার স্ত্রী শাহানা বেগম মারা যাওয়ার আগে বলেছিল, করিম, আমাদের সন্তানদের কখনো অবিশ্বাস করো না। আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি বিশ্বাস করতে পারতেন আমার সন্তানরা এমন হতে পারে। হাবিবুর রহমান আমার কাঁধে হাত রেখে বললেন, আপনি এখন আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে এগোবেন। যতক্ষণ না ওরা নিজেদের মুখোশ খুলছে ততক্ষণ আপনি কিছুই জানেন না এমন অভিনয় করবেন। আমি বললাম, ঠিক সেটাই করব। চেম্বার থেকে বের হয়ে আমি সরাসরি ব্যাংকে গেলাম। ব্যাংকের ম্যানেজার আমাকে বহু বছর ধরে চেনেন। আমি তাকে বললাম, আমার সব হিসাবে নিরাপত্তা আরো কঠোর করতে চাই। ভবিষ্যতে আমার ব্যক্তিগত উপস্থিতি ছাড়া কোনো লেনদেন হবে না। তিনি অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না। সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন বিকেল হয়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকেই দেখলাম তানিয়া এসেছে। আমাকে দেখে সে এগিয়ে এসে জড়িয়ে ধরলো। বাবা, আজ সারাদিন আপনার কথাই মনে হচ্ছিল। আমি তার মাথায় হাত রাখলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তুমি তো এখন একা হয়ে গেছো। আমরা চাই তুমি কোনো দুশ্চিন্তা না করো। আমি মৃদু হেসে বললাম, তোমাদের মতো সন্তান থাকতে আমার আবার কিসের দুশ্চিন্তা? আমার এই কথায় তিনজনে একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। হয়তো ওরা ভেবেছে তাদের পরিকল্পনা ঠিক পথে এগুচ্ছে। রাতে নিজের ঘরে এসে আমি ডায়েরি খুললাম। বহু বছর আগে শাহান আমাকে এই ডায়েরিটা উপহার দিয়েছিল। প্রথম পাতায় নিজের হাতে লেখা ছিল, একদিন যদি মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বুঝছে না, তাহলে এই ডায়েরির সঙ্গে কথা বলো। অনেক বছর পর আবার সেই ডায়েরিতে লিখলাম, আজ আমি আমার সন্তানদের নতুন করে চিনলাম। তারা আমার রক্ত, কিন্তু আমার মূল্যবোধ তাদের মধ্যে নেই। তবু আমি এখনো তাদের শেষ সুযোগ দিতে চাই। যদি তারা নিজেরাই ফিরে আসে আমি ক্ষমা করব, কিন্তু যদি তারা আমার বিশ্বাসকে শেষ পর্যন্ত ব্যবহার করতে চায় তাহলে আমি থামবো না। ডায়েরিটা বন্ধ করতেই দরজায় নক পড়লো। দরজা খুলে দেখি ইয়াসিন দাঁড়িয়ে আছে, তার হাতে এক কাপ গরম দুধ। সে এসে বলল, বাবা, তুমি আজকাল খুব চিন্তিত থাকো, শরীরের যত্ন নিও। তুমি সুস্থ না থাকলে আমরা কিভাবে থাকবো? আমি কাপটা হাতে নিলাম। তার চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললাম, মানুষের সত্যিকারের মুখ চিনতে অনেক সময় লেগে যায় বাবা। আমার এই কথার এক মুহূর্তের জন্য ইয়াসিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার জোর করে হাসলো। তুমি কি বলতে চাইছো বাবা? আমি শান্তভাবে উত্তর দিলাম, কিছু না, শুধু জীবন থেকে শেখা একটা কথা বললাম। ইয়াসিন ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সে কয়েক সেকেন্ড স্থির হয়েছিল। সেটা আমার চোখ এড়ায়নি। হয়তো প্রথমবারের মতো তার মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করেছে। আর আমি জানতাম এটাই ছিল আমার প্রতিরোধের প্রথম পদক্ষেপ। ইয়াসিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলাম। তার শেষবারের মতো ফিরে তাকানোর
ভঙ্গিটা আমার চোখে বারবার ভেসে উঠছিল। এতদিন আমি ওর চোখে শুধু ছেলের মমতা খুঁজেছি, কিন্তু আজ প্রথমবার সেখানে ভয় দেখলাম। হয়তো সে বুঝতে শুরু করেছে তার বাবা আগের মতো সরল নেই, কিন্তু সে এখনো জানে না আমি শুধু সন্দেহ করছি না, আমি সত্যি জানি। আর এই সত্যি হবে তাদের সবচেয়ে বড় পরাজয়ের কারণ। সেই রাতে আমার এক মুহূর্ত ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে অতীতের স্মৃতি যেন একে একে ঘিরে ধরলো আমাকে। ইয়াসিন যখন 5 বছরের ছিল, তখন একদিন স্কুল থেকে ফিরে আমার গলায় ঝাঁপিয়ে পড়ে বলছিল, বাবা বড় হয়ে আমি তোমার মতো মানুষ হব। সেদিন আমার গর্বে বুক ভরে গিয়েছিল। তানিয়া ছোটবেলায় কোনো খেলনা ভেঙে ফেললে ভয়ে কাঁদতো। আমি তাকে বুকে জড়িয়ে বলতাম, ভাঙা জিনিস আবার কেনা যায়, কিন্তু মানুষের মন ভেঙো না। আজ মনে হচ্ছে আমি তাদের সবকিছু শিখিয়েছিলাম, শুধু মানুষের মূল্য শেখাতে পারিনি। ভোরের আলো ফুটতে আমি উঠে নামাজ পড়লাম, সিজদায় মাথা রেখে অনেকক্ষণ প্রার্থনা করলাম। আমি আল্লাহর কাছে সম্পদ চাইনি, প্রতিশোধ চাইনি, শুধু এতটুকুই চেয়েছিলাম যেন আমি আবেগে কোনো ভুল সিদ্ধান্ত না নিই। কারণ একজন বাবা যখন কষ্ট পায়, তখন তার বিচার বুদ্ধি অনেক সময় কষ্টের কাছে হেরে যায়। আমি চাইনি সেই ভুল আমার দ্বারা হোক। সকালের নাস্তার টেবিলে বসতে লিমা খুব যত্ন করে আমার সামনের খাবার সাজিয়ে দিল। তার আচরণ এতটাই আন্তরিকতার ছাপ ছিল যে বাইরের কেউ দেখলে বলতো এর চেয়ে ভালো পুত্রবধূ হয় না। সে এসে বলল, আব্বু আপনার জন্য চিনি কম দিয়ে চা করেছি, ডাক্তার তো বলেছিল বেশি মিষ্টি খেতে মানা। আমি কাপটা হাতে নিয়ে বললাম, তুমি আমার এত খেয়াল রাখো, আমি সত্যিই ভাগ্যবান। আমার কথা শুনে লিমার মুখে বিজয়ের হাসি ফুটে উঠলো। হয়তো সে ভাবলো আমি এখনো পুরোপুরি তার অভিনয়ে বিশ্বাস করছি। ঠিক তখন ইয়াসিন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে এলো, আমার পাশে বসলো। বাবা আজ দুপুরে যদি সময় থাকে তাহলে একটু রেজিস্ট্রি অফিসে যাই। আমি অবাক হওয়ার ভান করে বললাম, রেজিস্ট্রি অফিসে কেন? সে খুব স্বাভাবিক গলায় উত্তর দিল, কিছু না, গ্রামের জমির রেকর্ডগুলো আপডেট করতে হবে, এখনই করে রাখলে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। আজ না বাবা, শরীরটা ভালো লাগছে না, আর কয়েকটা দিন পরে যাব। আমার এই উত্তর শুনে তার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে বাবা, আপনি যখন বলবেন। আমি বুঝলাম তারা তাড়াহুড়ো শুরু করছে, এর মানে তাদের পরিকল্পনার পরের ধাপ খুব কাছেই। ইয়াসিন অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি চুপচাপ নিজের ঘরে গিয়ে আলমারির ভেতর থেকে পুরনো একটা ফাইল বের করলাম। সেখানে আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, জমির দলিল, ব্যাংকের নথি, ব্যবসার কাগজ, বীমার কাগজ, এমনকি শাহানা বেগমের হাতের লেখা কয়েকটা চিঠিও সেখানে যত্ন করে রাখা ছিল। সবকিছু একবার করে দেখে আবার গুছিয়ে রাখলাম। তারপর আলাদা করে একটা খামে ভরে এমন কিছু কাগজ বের করলাম যেগুলো দেখে মনে হবে সেগুলো আসল সম্পত্তির নথি, কিন্তু বাস্তবে সেগুলো ছিল পুরনো বাতিল কপি। আমার মাথায় তখন একটা পরিকল্পনা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করছে। দুপুরের দিকে অ্যাডভোকেট হাবিবুর রহমান আমাকে ফোন করলেন। তিনি জানালেন আমাদের নির্দেশ অনুযায়ী নতুন উইলের খসড়া তৈরি হয়ে গেছে। আমি তাকে বললাম আজ সন্ধ্যায় দেখা করব, তবে বিষয়টা যেন কোনোভাবে বাহিরে না যায়। তিনি বললেন, চিন্তা করবেন না, আপনার অনুমতি ছাড়া এই বিষয়ে পৃথিবীর আর কেউ জানবে না। সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় আমি ইচ্ছে করে বললাম, একজন পুরনো বন্ধু শরীর খারাপ, তাকে দেখে আসছি। লিমা সঙ্গে সঙ্গে বলল, আব্বু আমি গেলে হয় না? আমি মুচকি হেসে উত্তর দিলাম, না মা, কিছু পুরনো বন্ধু আছে যাদের সঙ্গে কিছু পুরনো স্মৃতি একান্তে ভাগ করে নিতে হয়। আমি লক্ষ্য করলাম আমার কথা শুনে তানিয়া চুপচাপ ইয়াসিনের দিকে তাকালো। সেই চোখের ভাষা আমি বুঝে ফেললাম, তারা আমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা আইনজীবীর চেম্বারে গেলাম। সেখানে বসে আমরা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করলাম, শুধু উইল নয়, আমার মৃত্যুর পর কিভাবে সম্পত্তি পরিচালিত হবে, কে কি পাবে, আর যদি কেউ প্রতারণার মাধ্যমে কিছু আদায় করার চেষ্টা করে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে, সবকিছু আইনি ভাষায় লিখে রাখলাম। সবশেষে আমি একটা শর্ত যোগ করলাম, যদি প্রমাণিত হয় যে আমার কোনো সন্তান প্রতারণা, জালিয়াতি বা মানসিক নির্যাতনের মাধ্যমে আমার সম্পত্তি নেওয়ার চেষ্টা করেছে, তাহলে সে আমার কোনো সম্পত্তির উত্তরাধিকারী হবে না। হাবিবুর রহমান আমার দিকে তাকিয়ে বললেন, করিম ভাই, এই সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব কঠিন ছিল, তাই না? আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, একজন বাবার কাছে সন্তানের বিরুদ্ধে কলম ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু তার থেকেও কঠিন হলো নিজের চোখের সামনে বিশ্বাসঘাতকতা দেখে চুপ করে থাকা। আইনজীবী হাবিবুর রহমানের চেম্বার থেকে বেরিয়ে যখন আমি গাড়িতে উঠলাম, তখন প্রায় রাত 9:30। শহরের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। রাস্তার দুই পাশে দোকানপাট একে একে বন্ধ হচ্ছে, কিন্তু আমার ভেতরে যেন নতুন একটা যুদ্ধ শুরু হয়েছে। এতদিন আমি নিজের পরিবারকে রক্ষা করার জন্য লড়েছি, আজ প্রথমবার আমাকে নিজের পরিবার থেকে নিজেকে রক্ষা করতে হচ্ছে। গাড়ি চালাতে চালাতে আমি হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললাম, সরাসরি বাড়ি না গিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। বহুদিন সেখানে যাওয়া হয়নি। সেই বাড়িটা শুধু একটা সম্পত্তি নয়, সেখানে আমার জীবনের অর্ধেক স্মৃতি লুকিয়ে আছে। শাহানা বেগমের হাতে লাগানো আম গাছ, উঠোনের পুরনো শিউলি গাছ, আর বারান্দায় সেই কাঠের দোলনা, সবকিছু যেন এখনো তার উপস্থিতি মনে করিয়ে দেয়। রাত অনেক হয়ে যাওয়ায় গ্রামের বাড়ির পুরনো কেয়ারটেকার রহিম চাচা আমাকে দেখে অবাক হয়ে গেলেন। আরে করিম সাহেব, এত রাতে, আগে তো খবর দিলেন না? আমি হালকা হেসে বললাম, মনের টানেই চলে এলাম চাচা। তিনি দরজা খুলে ভেতরে নিয়ে গেলেন। ঘরের ভেতরে ঢুকে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। দেয়ালে এখনো শাহানার বড় ছবি টাঙ্গানো, ছবির সামনে শুকিয়ে যাওয়া ফুলের মালা ঝুলছে। আমি ছবিটার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। রহিম চাচা ধীরে ধীরে বললেন, ভাবি থাকলে আজ খুব খুশি হতেন। আমি মৃদু হেসে বললাম, হয়তো, আবার হয়তো সবচেয়ে বেশি কষ্ট
তিনিই পেতেন। তিনি আমার কথার অর্থ বুঝলেন না, আর আমিও কিছু বললাম না। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙলো পাখির ডাক শুনে। শহরের কোলাহল থেকে দূরে এই নীরবতা আমার অনেক দিনের পরিচিত, কিন্তু আজ সেই শান্ত পরিবেশও আমার মনে শান্তি নেই। চা খেতে খেতে রহিম চাচা হঠাৎ বললেন, সাহেব একটা কথা বলি, রাগ করবেন না তো? বলুন চাচা। গত কয়েক মাসে ইয়াসিন সাহেব কয়েকবার এখানে এসেছিলেন। আমি চমকে উঠলাম, কবে? আপনি জানতেন না? আমি ধীরে মাথা নাড়লাম। রহিম চাচা একটু ইতস্ত করে বললেন, উনি দুজন লোক নিয়ে এসেছিল, পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলেন, জমির মাপ নিলেন, এমনকি আমাকে জিজ্ঞেস করেছিলেন এই বাড়ির পুরনো দলিল কোথায় রাখা হয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর আমি বলছিলাম এসব শুধু আপনি জানেন। তখন উনি একটু বিরক্ত হয়েছিলেন। পরে আমাকে বললেন, আপনি নাকি সবকিছু খুব শিগগিরই তার নামে করে দিবেন। আমি চোখ বন্ধ করলাম। তার মনের ষড়যন্ত্রটা শুধু রেকর্ডিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, অনেক আগেই তারা পরিকল্পনা শুরু করেছিল। আমি রহিম চাচাকে কিছু বুঝতে দিলাম না, শুধু বললাম, চাচা আজ থেকে একটা কথা মনে রাখবেন, আমি নিজে না বললে এই বাড়ির কোনো কাগজ, কোনো তালা, কোনো ঘর কেউ খুলবে না, এমনকি ইয়াসিন এলেও না। রহিম চাচা অবাক হয়ে বললেন, ঠিক আছে সাহেব। আমি সেদিন পুরো বাড়িটা ঘুরে দেখলাম, তারপর একটি পুরোনো কাঠের আলমারিতে গোপন করে রাখা কিছু কাগজ অন্য জায়গায় সরিয়ে ফেললাম। সেই জায়গার কথা শাহান আর আমি ছাড়া আর কেউ জানতো না। বিকেলের দিকে শহরে ফিরে আসতে দেখলাম বাড়ির পরিবেশ অদ্ভুত রকমের নীরব। ঘরে ঢুকে লিমা দৌড়ে এলো, আব্বু আপনি কোথায় ছিলেন? আমরা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি শান্ত গলায় বললাম, একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার কথা শেষ হতে ইয়াসিন সোফা থেকে উঠে দাঁড়ালো। গ্রামের বাড়িতে হঠাৎ? অনেকদিন যাইনি, তাই গেলাম। তারপর আমি লক্ষ্য করলাম ইয়াসিনের মুখের রং একটু বদলে গেল। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আগে বললে আমি আপনার সঙ্গে যেতাম। আমি তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, কিছু কিছু জায়গায় মানুষ একাই যেতে চায়। সেদিন রাতে খাবারের পর আমি ইচ্ছে করে ড্রয়িং রুমে টিভি চালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম ইয়াসিন, লিমা আর তানিয়া বারান্দায় গিয়ে নিচু গলায় কথা বলছে। আমি নিঃশব্দে উঠে করিডোরের কাছে গিয়ে দাঁড়ালাম। তানিয়ার গলা ভেসে এলো, বাবা আজ গ্রামের বাড়িতে কেন গেল? ইয়াসিন নিচু গলায় বলল, আমি জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। লিমা বলল, হয়তো উনি কিছু বুঝে ফেলেছেন। ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব, যদি বুঝতেন তাহলে আমাদের সঙ্গে এমন স্বাভাবিক আচরণ করতেন না। তানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবুও দেরি করা ঠিক হবে না, এই সপ্তাহের মধ্যে কাগজে সই করানোর ব্যবস্থা করতে হবে। আমি আর কিছু শুনলাম না, নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলাম। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, ওরা আর অপেক্ষা করতে রাজি নয়। এর মানে খুব শিগগিরই ওরা এমন একটা পদক্ষেপ নেবে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবার আমি শুধু তাদের পরিকল্পনা ভেস্তে দিব না, তাদের নিজেদের মুখ দিয়ে সত্য স্বীকার করাবো। কারণ প্রতারণার সবচেয়ে বড় শাস্তি শুধু সম্পত্তি হারানো নয়, নিজের মুখ ও সবার সামনে খুলে যাওয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খুব শীঘ্রই এর পরবর্তী পার্ট শেয়ার করা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।